হ্যালো, ওয়েলকাম, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আসুন, বসুন, দেখুন 800 লাল গোলাপ। আজ লাল গোলাপ 800 নতুন যাত্রা শুরু করার আগে আমি ও আমার সহকর্মীরা এবং বাংলা ভিশনের কর্মীরা সবাই ভারাক্রান্ত হৃদয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি গত জুলাই আগস্টের যেসব ছাত্র জনতার অভিভাবক ও জনতার অভ্যুত্থানের সময়ে শহীদ, আহত এবং পঙ্গু হয়েছেন, যাদের চিকিৎসা এখনও চলছে, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। এদের সবার আত্মত্যাগের ফলে প্রায় 8.5 বছর পরে আমরা আবার আপনাদের সামনে লাল গোলাপের নতুন যাত্রা শুরু করতে পারছি। এই প্রসঙ্গে একটি গানের কথা আমার মনে পড়ছে, সেটি হলো কৃষ্ণচন্দ্র দের গাওয়া মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কিন্তু এই গানের পরবর্তী দুটি লাইন আমার বেশি প্রিয়। সেটি হচ্ছে, যারা স্বর্গগত তারা এখনও জানেন স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। আমি জন্মভূমিতে ফিরে আসতে পেরেছি, কিন্তু যারা পরলোকগত হয়েছেন তারা ফিরে আসতে পারবেন না। আমি তাই তাদের প্রতি আবারও গভীর কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা জানেন, জুলাই আগস্টের আন্দোলন হয়েছিল সরাসরি কোনো রাজনৈতিক কারণে নয়। এই আন্দোলনটা হয়েছিল প্রধানত দুটি সামাজিক দাবিতে, সামাজিক বৈষম্যের বিরুদ্ধে। তাই এই আন্দোলনের নাম হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন। এখানে বলা উচিত যে এর আগেই বাংলাদেশের বিরোধী দল বিএনপি ক্ষেত্র তৈরি করেছিল সারা দেশের 10টি বিভিন্ন শহরে এবং সবশেষে ঢাকায় একটি খুব বড় কিন্তু শান্তিপূর্ণ জনসমাবেশ করে। এই মোট 11টি মিটিংয়ের অহিংসা, আইন ও শৃঙ্খলা মেনে চলার প্রবণতা বিদেশে খুবই প্রশংসিত হয়েছিল। আমি তখন বিদেশে লন্ডনে ছিলাম এবং এসব প্রশংসার খবর পড়ে ও টিভি থেকে খুবই গর্বিত হয়েছিলাম। ভেবেছিলাম অবশেষে হয়তো বা দেশে ফিরব, কিন্তু না, সেটা হয়নি। সরকারের পতন হয়নি, বরং তাদের দমন পীড়ন আরও বেড়ে গিয়েছিল। বিএনপি সহ অন্য দলের বহু নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল আচমকা। তবুও তদানীন্তন সরকার শেষ রক্ষা করতে পারেনি। শেষ পর্যায়ে 5ই আগস্ট 2024 আন্দোলন সফল হলো হঠাৎ, অপ্রত্যাশিতভাবে, দ্রুত। এর দুটি মূল কারণ ছিল, ছাত্ররা চেয়েছিল মেধার ভিত্তিতে যেন তাদের কর্মসংস্থান হয়, অর্থাৎ দলীয় ভিত্তিতে নয়, এবং 2, সেই কর্মসংস্থান ও চাকরি সৃষ্টি করতে হবে সরকারকেই অগ্রাধিকারের ভিত্তিতে, অর্থাৎ টানেল, ফ্লাইওভার, মেট্রো রেল, সেতুর মতো মেগা প্রকল্পের আগে চাই মেগা কর্মসংস্থান। কারণ এসব মেগা প্রকল্পে হচ্ছিল মেগা দুর্নীতি, যাতে মেগা ধনী সৃষ্টি হচ্ছিল দলীয় ভিত্তিতে। এর অন্যতম একটি কুফল ছিল বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্য এবং অন্যান্য জিনিসপত্রের লাগামহীনভাবে দাম বেড়ে যাওয়া। আর তাই 5ই আগস্টে শোষিত অভিভাবক তাদের ছেলেমেয়েদের প্রতি সমর্থন জানাতে নেমে এসেছিলেন সারা দেশের পথে পথে। তাহলে নতুন যে অন্তর্বর্তী সরকার এই দেশে চালানোর ভার নিয়েছে, তাদের মনে রাখা উচিত হবে ছাত্র অভিভাবকদের এই দাবির কথা। তাই আজ আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব বাংলাদেশের মানুষ কাজের ক্ষেত্রে এবং উদ্যোগী হবার ক্ষেত্রে কী চেষ্টা করতে পারে, বিশেষত এই কারণে তারা বিদেশে যেতে পারে কি না। সম্ভবত এই মুহূর্তে বাংলাদেশের বাইরে প্রায় 1.5 কোটি বাংলাদেশি কাজ করছেন। এদের মধ্যে আমেরিকায় কর্মরত বাংলাদেশিদের সংখ্যা সবচেয়ে বেশি। তাই আমরা এই অনুষ্ঠানে কাজের খোঁজে আমেরিকায় কিভাবে যাওয়া যায় সে বিষয়ে কথা বলবো। আজকের অতিথি ক্যাপ্টেন রেজাউর রহমানের সঙ্গে, যিনি বাংলাদেশ বিমান ও নভো এয়ার ছাড়াও বিদেশে অন্যান্য এয়ারলাইনে কাজ করেছেন। ক্যাপ্টেন রেজাউর রহমান, আমি আপনাকে ক্যাপ্টেন রেজা বলেই ডাকবো। আপনি আমাদের পরিচিত একজন জনপ্রিয় ব্যক্তি। আপনি থাকতেন ঢাকায়, বাংলাদেশের উত্তরাঞ্চলে। আপনার স্ত্রী এবং আপনার 2টি মেয়ে আপনার সঙ্গে ছিল। কেন আপনাকে চাকরি, ঘরবাড়ি, দেশ ছাড়তে হয়েছিল, কবে? বেসিক্যালি আমি খুব প্রতিবাদী মানুষ। জিনিসটা অ্যান্টিসিপেট করে আমি 2012 সালে আমার ওয়াইফ এবং 2 বাচ্চাকে আমেরিকা পাঠিয়ে দিই। তারা যদি এখানে থাকতো তাহলে তারা নিশ্চয়ই অভ্যুত্থানে অংশ নিত। বেসিক্যালি তারা নিয়েছিল ওখানে। আমার ছোট মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ে, ওরা ইউনিভার্সিটির তরফ থেকে একটা অনুষ্ঠান করেছিল। অ্যাকচুয়ালি 4th of August, মানে
কি নাম তাদের? বড়টার নাম হচ্ছে পায়েল, ছোট নাম হচ্ছে প্রিয়া। আর আপনার স্ত্রীর? কেয়া। কেয়া। এবার বলুন কেন ছাড়তে হলো দেশকে? আমি অ্যাকচুয়ালি দেশ দুবার ছেড়েছি। 2015 সালে ম্যাডাম খালেদা জিয়াকে যখন অফিসে আটকায় রাখেন বালুর ট্রাক দিয়ে, তখন ওখানে আমরা শুনতে পেলাম খাবার দাবারও দেওয়া হচ্ছিল না। তো আমরা কিছু রিটায়ার্ড মিলিটারি অফিসার, এটার মধ্যে আবার আমি সিনিয়র মোস্ট ছিলাম, আমরা ওখানে যাই 21শে আগস্ট 2015-তে। তারপরে সেদিন সন্ধ্যাবেলা আমার জব চলে গেল, তার 2 দিন পরে আমাকে দেশ ছাড়া হতে হলো। এরপরে আবার যখন জিনিসটা ডাই ডাউন করে গেছে, আমি এসে আবার চাকরিতে জয়েন করি অন্য একটা কোম্পানিতে, রিজেন্ট এয়ারওয়েজে 2018 সালে। এটার ব্যাপারে আপনিও একটু, আপনার বাসায় বেড়াতে গিয়েছিলাম আমি আর কেয়া। ওখান থেকে আমার সাথে তারেক রহমানের দেখা হয়। সেটা মনে আছে আমার 4th of August, অগাস্ট মাসেই বোধহয় সব ঘটনা ঘটে। 4th of August-এ তারপর আমি ঢাকা চলে আসি 6 আগস্টে, এবং কেয়া ওখান থেকে চলে যায় লস অ্যাঞ্জেলেসে। আপনি অবশ্য তখন গতিবিধি নিষিদ্ধকরণের আওতায় ছিলেন। আপনাকে পিএনজি, পার্সোনা নন গ্রাটা বলা হয়। অর্থাৎ যদিও আপনি একসময় বিমান বাহিনীতে ছিলেন এবং ক্যান্টনমেন্টের কাছাকাছি থাকতেন, কিন্তু ক্যান্টনমেন্টে ঢোকা আপনার নিষিদ্ধ হয়ে গিয়েছিল, তাই না? অবশ্যই পিএনজি হওয়ার পরে আমি ক্যান্টনমেন্ট দিয়ে ঢুকতে পারতাম না। আমার যে ক্যান্টনমেন্ট পাস ছিল গাড়িতে, সেটা নিয়ে নেওয়া হয়, অ্যাকচুয়ালি ক্যান্সেল করে দেওয়া হয়। তারপরে তো পরের বার 2018 সালের 6 আগস্ট যখন আসলাম, এসে আমাকে জানানো হলো যে আমার লাইসেন্স এবার রিভোক করা হয়েছে। এরপরে আর আমার কোনো জব ছিল না। লাইসেন্স, এখন ড্রাইভারের যদি লাইসেন্সই না থাকে, ড্রাইভার গাড়ি চালাবে কি করে? তারপর ঢাকা থেকে আপনি কোথায় গেলেন? আমি ঢাকা থেকে ইন্ডিয়াতে যাই। আপনি কিভাবে গেলেন সেটা আপনাকে প্রশ্ন করছি না, কেননা তো আপনার এই যাবার রুটটা জেনে গেলে ভবিষ্যতে অন্যান্য যারা যেতে চান আপনার মতন, তারা অসুবিধায় পড়বেন। আমি জিজ্ঞাসা করতে পারতাম। আমি জানি খুবই চালাকি করে আপনি এদেশ থেকে শেষ পর্যন্ত বেরোতে পেরেছিলেন, কারণ আপনার সরকারের, তদানীন্তন সরকারের গভীর কড়া দৃষ্টি ছিল। আমেরিকার কথা বললেই আপনাদের এখন মনে পড়বে গত 5 নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের কথা। আপনারা জানেন এই নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে আবার 4 বছরের জন্য নির্বাচিত হয়েছেন। পরাজিত হয়েছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। এখন দেখুন আমেরিকার এই 2 বড় পার্টি কিভাবে ইলেকশন ক্যাম্পেইন করছে। দেখুন অতীতে 2008-এর প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির জন ম্যাককেইন বনাম ব্যারাক ওবামার নির্বাচনী অভিযানের একটি দৃশ্য, যেখানে দেখবেন ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী রিপাবলিকান সারা পলিন একটি অটিস্টিক শিশুর প্রসঙ্গে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। ডক্টর রেজা, আপনি আপনার এই দুঃসাহসিক প্রত্যাবর্তন যে আমেরিকাতে ঘটেছিল এবং আপনি সেখানে গিয়ে আবার নতুনভাবে জীবন শুরু করলেন, কিভাবে সেটা সম্ভবপর হলো? আমি যখন আমেরিকায় গেলাম, আমার তো বাংলাদেশের লাইসেন্স রিভোকড, তো আমাকে নতুন করে আমেরিকান ফ্লাইং লাইসেন্স নিতে হচ্ছিল। এটা বলুন, আমি শুনেছি আপনাদের এয়ারলাইনের যে চাকরিও থাকে, প্রতি 6 মাস পর পর সাইমুলেটর অর্থাৎ কৃত্রিম প্লেনে চড়ার একটা ট্রেনিং নিতে হয়, কেন আপনার প্লেন বদলে যায়, অনেক অগ্রগতি হয় প্লেন ইন্ডাস্ট্রিতে, সেগুলো আপনার বুঝতে হয়, এবং আপনি যে সচল আছেন কিনা এবং যাত্রীদের নিরাপত্তা যোগ্য আপনি কিনা সেটা আপনাদের ভাবে নতুনভাবে শিক্ষা দেওয়া হয়। তাছাড়া নতুন কোনো প্লেন, যেমন আপনি কী ধরনের প্লেন চালাতেন সেটা এক্ষুনি বলুন, এবং সেগুলো তো আপনাকে ট্রেনিং নিতে হয়েছিল, তার উপরে আবার আপনি গেলেন আমেরিকাতে, কী করে সম্ভব হলো? বাংলাদেশের সিস্টেমটা হচ্ছে আপনার যদি লাইসেন্স থাকে আপনি ফ্লাই করবেন যে কোনো এয়ারলাইনে,
এয়ারলাইন আপনাকে ট্রেনিং করাবে, সিমুলেটর করাবে, এয়ারলাইন আপনাকে লাইন ট্রেনিং করাবে, সিমুলেটর ট্রেনিংয়ের পরে হচ্ছে লাইন ট্রেনিং, লাইন ট্রেনিংয়ের পরে হচ্ছে আপনাকে যখন ক্লিয়ার মানে যখন আপনাকে দেওয়া হলো ইন্ডিপেন্ডেন্টলি চালাতে, আবার 6 মাস পরে কিন্তু এটাকে আবার রিপিট করবে এই ট্রেনিংটা। প্রতি 6 মাস পরে? ইয়েস, ও পুরোটা না, 2 সেশন, 2টা সেশন 4-8 ঘন্টা। এটা কি মানে একটা প্লেনের মধ্যে আপনি পুরোটা প্লেনই আপনি ছবির প্লেনের মধ্যে আপনি উঠছেন? ভিডিও গেমসে আমরা দেখি না, মানে যেটা দেখি ওরকমই আপনি ভিতরে ঢুকলেন, ইউ হ্যাভ অল দি ফিল, মানে আপনাকে মাধ্যাকর্ষণজনিত ত্বরণের কারণে যে আপনার বডিতে যখন মুভমেন্ট হয় আপনি যখন বুঝেন সমস্ত কিছু থাকা ওখানে আসে। এটা যে অ্যাকচুয়ালি এন এরোপ্লেন আর কি। তো আপনি ওয়েট ক্যাটাগরি এভরিথিং সেম, ওটা করে এসে তারপরে আপনাকে যিনি শেখান তিনি কোথায় থাকেন তখন? তখন পিছনে একটা সেখান থেকে বলতে থাকে, ওখান থেকে উনি প্রবলেম দিয়ে দেয়, মনে করেন বিফোর টেক অফ আপনাকে একটা ফায়ার দিয়ে দিল, আপনি অন দি রোল রানওয়েতে আছেন, সে কোথায় কোন ফায়ার দিবেন, বাঁয়ে দিবেন না ডানে দিবেন না, ইউ ডোন্ট নো, যে কোনো একটা ম্যাল ফাংশন দিয়ে দিল, অ্যান্ড ইউ হ্যাভ টু এবল টু হ্যান্ডেল দ্যাট। ওটাকে আপনাকে সেফলি স্টপ করাইতে হবে অথবা টেক অফ করে এসে আবার ঘুরে এসে ল্যান্ড করতে হবে। আচ্ছা, ক্যাপ্টেন রিজা শোয়াজেনেগারের মতো যিনি ইউরোপিয়ান ছিলেন এবং অস্ট্রিয়াতে তার জন্ম হয়েছিল, এটা বারবার বলছি এই জন্য যে অস্ট্রিয়াকে ভুল করে অনেকে অস্ট্রেলিয়া লেখে, এর ফলে ডাক বিভাগে গোলমাল হয় আমি জানি। অস্ট্রেলিয়া তো আরেকটা মহাদেশ, সেটা কিন্তু অনেকে বোঝে না। অস্ট্রিয়া বলে একটি দেশ আছে যেখানে হিটলারের জন্ম হয়েছিল। যাই হোক, সেখানে শোয়াজেনেগারের জন্ম হয়েছিল, কিন্তু তিনি আমেরিকায় চলে গিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তিনি ক্যালিফোর্নিয়ার খুবই জনপ্রিয় গভর্নর হয়েছিলেন। আপনার বর্তমান অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার অধিবাসী আপনি। আচ্ছা, আপনিও তো কিন্তু শোয়াজেনেগারের মতো গভর্নর পদে লড়তে পারতেন, তাই না? তা তো পারতাম, বিকজ আমার আমেরিকাতে শুধু প্রেসিডেন্ট হতে গেলে আমেরিকান বর্ন সিটিজেন হতে হয়। আচ্ছা, আমি হচ্ছে ন্যাচারালাইজ সিটিজেন, তো আমি আদার দেন প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট আমি যে কোনো পোস্টের জন্যই ইলেকশন করার যোগ্যতা রাখি। এখন দেখুন আর্নল্ড শোয়াজেনেগার অভিনীত দি টার্মিনেটর মুভির ক্লিপ। Your foods and your motorcycle. ক্যাপ্টেন রিজা, আপনার তো একটা বড় যোগ্যতা হলো যে আপনি দেশের বাংলাদেশের অনেক লোককে, প্রায় 100 লোককে আপনি আপনার নিজের জেলা বাংলাদেশের কুড়িগ্রাম থেকে নিয়ে গিয়ে সেখানে ক্যালিফোর্নিয়াতে বসবাসের চিরস্থায়ীভাবে করে দিয়েছেন, তাদের ছেলে মেয়ে সবার সহ। আপনি নিজে করেননি। এই যে আপনি আমাকে নিয়েও গিয়েছিলেন যখন আমি লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলাম, ওইখানে নিয়ে গিয়েছিলেন, সেটি আমি দেখে বলছিলাম এটার নাম তো হওয়া উচিত KFC 2, কারণ কুড়িগ্রাম ফ্রেন্ডলি কমিউনিটি 2, এদের ভোটই তো আমার যথেষ্ট হতে পারতো আপনার। আপনি কীভাবে এদেরকে নিয়ে গিয়েছিলেন? মিড 80s এবং বিগিনিং অফ 90s আমেরিকার ভিসা পাওয়া খুব ইজি ছিল, এখনকার মতো টাফ ছিল না। বেসিক্যালি সবাই তখন ট্যুরিস্ট ভিসাতে ওখানে যায়, এবং আমেরিকাতে তখন অনেকগুলি প্রোগ্রাম ছিল লিগালাইজেশনের, তো এগুলোর সুযোগ আমি জানতাম, আমি সবাইকে করে দিয়েছিলাম। তো সবাই এখন ওখানে সিটিজেন, বাচ্চারা সিটিজেন। তো
এখন আর সেটা খুব টাফ, মানে এখন আপনি হয়তো যাবেন স্টুডেন্ট হিসাবে থাকবেন, ইল্লিগাল হয়ে গেলেন, ইল্লিগালি থাকতে হবে, বিকজ ডোনাল্ড ট্রাম্প এখন নতুন প্রেসিডেন্ট হলেন। ডেমোক্রেটরা সবসময় ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি, আর রিপাবলিকানরা, ডেমোক্রেট পার্টি সবসময় ইমিগ্রেন্টদের টেনে চলে, ইমিগ্রেন্টদের ভোট তারাই সাধারণত বেশি পায়, সবসময় পায়। এবং ক্যালিফোর্নিয়া ইজ আরো মোর ফ্রেন্ডলি। ক্যালিফোর্নিয়াতে কিছু কিছু স্টেট আছে ইলিগাল থাকলে আপনি গাড়ির ড্রাইভিং লাইসেন্স পাবেন। ফ্রেন্ডলি তো বটেই, কারণ কমলা হ্যারিস তার বাবা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের, মা ভারতীয় বংশোদ্ভূত। তিনি নিজে একজন, তাহলে দ্বিতীয় প্রজন্মে তিনি কিন্তু একজন ইমিগ্রেন্টও বলা চলে, যদিও তার জন্ম হয়েছিল আমেরিকাতে। সেই জন্য তিনি প্রেসিডেন্ট পদে লড়তে পেরেছিলেন এবং হেরেছেন। যাই হোক, তা আপনার সেই KFC2 অর্থাৎ কুড়িগ্রাম জেলার লোকগুলো কথা বলুন। তার আগে আমরা দেখে নিই গ্রিন কার্ড বিষয়ে মুভির একটি ক্লিপ। ক্যাপ্টেন রিজা, কুড়িগ্রাম জেলার লোকগুলো কথা বলুন। তারা কিভাবে সংসার করছে, কিভাবে থাকছে, কি চাকরি করছে সেগুলো বলুন। অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্ট যারা ছিল, আমার ভাই বোনরা, এরা কিন্তু অনেক স্ট্রাগল করছে। বাট এদের বাচ্চারা 100% এডুকেটেড, ইউনিভার্সিটি থেকে পাশ করে ভালো ভালো জব করছে। আমার তো এক ভাইয়ের মেয়ে ফেসবুকে চাকরি করে, আমার আরেক ভাইয়ের মেয়ে গুগলে জব করে। তো আমরা কিন্তু ওই লেভেলে পুষেই গেছি। ফার্স্ট আমরা যখন যাই আমরা অনেক স্ট্রাগল করছি। আমি 7-11-এ জব করতাম নাইট শিফটে, এসে 2-4 ঘন্টা ঘুমায় আবার বিকালবেলা ফ্লাইংয়ে যেতাম। তখন আমি ফ্লাইং লাইসেন্স করছিলাম, আমার একটা বাইসাইকেল ছিল, কার কেনার পয়সা ছিল না। তো সুতরাং একটা জেনারেশন কষ্ট করে, বাট বাচ্চাদের যদি ঠিকমতো স্কুলে পাঠানো যায়। আর আমেরিকান এডুকেশনের অনেক দাম এখন। আমেরিকান এডুকেটেড একটা লোককে জব দিতে, মানে $20 পার আওয়ার জব দেওয়ার কথা চিন্তা করা যায় না। $20 হচ্ছে অড জব যারা করে তারই পাচ্ছে। অড জব মানে খারাপ কাজ? খারাপ কাজ বলবো না, আমি বলবো যে লাইক 7-11, আচ্ছা, যেমন বলেন রেস্টুরেন্টে জবগুলি, এগুলো হচ্ছে এগুলোকে অড জব বলে। আপনি নিজেও তো অড জব করেছিলেন বলে আমি বললাম 7-11 আপনি তো উবার ড্রাইভিংও করেছেন। হ্যাঁ, করেছি। অথচ আপনি বোয়িং প্লেনও চালিয়েছেন। হ্যাঁ, আমি বোয়িং 767-এর ক্যাপ্টেন ছিলাম, বোয়িং 737-এর ক্যাপ্টেন। তো মানুষের জীবনে যে কোনো কাজই কিন্তু গ্রহণযোগ্য হতে পারে এবং ন্যায় উচিত। বেঁচে থাকতে হলে, জীবনযুদ্ধ করতে গেলে এরকমই করতে হয়, আপনি যেরকম করেছেন। এবার আপনি কিভাবে আবার আমেরিকায় কমার্শিয়াল প্লেন চালানোর লাইসেন্স পেলেন? এবার আমি যে আবার পরীক্ষা দিলাম, ইটস কল ATPL, এয়ার ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স, ক্যাপ্টেনদের যে লাইসেন্স। কমার্শিয়াল পাইলট লাইসেন্স হচ্ছে লাইক কো পাইলট। ATPL থাকতে হবে ক্যাপ্টেন হতে গেলে। তো এটা অনেক পড়াশোনা। তো এটাকে করলাম 7 দিন ধরে, সমস্ত কিছু বাদ দিয়ে আমি পড়াশোনা করলাম শুধু। করে আমি দেখলাম আমি পেয়েছি 97। তারপর হলো আমাকে, আমার বাসার কাছেই হচ্ছে ফ্লাইট স্কুল। তো ওখানে আমি যে ফ্লাইং করলাম, টেস্ট দিলাম। টেস্ট দেওয়ার আগে আবার 2 ঘন্টা অরাল টেস্ট দিতে হলো উইথ ইনস্ট্রাক্টর। তো এসব করে আবার লাইসেন্স নিলাম। যেটা আমি করেছিলাম 22 বছর বয়সে, সেটাকে আমাকে আরেকবার করতে হলো। এখন আপনার, বা তখন আপনার বয়স হয়েছে এবং কিছুটা আপনার পট বেলিও হয়েছে। আপনি প্রায় জিমে যেতেন, আমাকে বলেছিলেন আমাকে এয়ারলাইনের কাজ রাখতে হলে শরীরটাও ঠিক রাখতে হবে, আমাকে রোজই জিম করতে হয়। সে বিষয়ে বলুন। আবার আমাদের যেমন 6 মাস পর পর মেডিকেল ফিটনেস থাকতে হবে। এখন ফিট না থাকলে তো আপনি গ্রাউন্ডেড হয়ে যাবেন। তো আমি জিমে যাই, আমি হাঁটি, সুইমিং করি, আই কিপ এ হেলদি লাইফস্টাইল। আর এটা একটা ভালো জিনিস হচ্ছে আপনার স্ট্রেস লেভেল খুব কমায় দেয়। আমি কখনো আমেরিকাতে যে অ্যাডজাস্ট করতে পারিনি যে আমাকে বাংলাদেশ থেকে এইভাবে আসতে হলো, আমি বাংলাদেশে ফেরত যাব। কেন অ্যাডজাস্ট করতে পারলেন না? আমার মন মানসিকতা আমার সব পড়েছিল বাংলাদেশে। আমার যেটা ছিল হচ্ছে দেশটাকে তো আমি ভালোবাসি, দেশটার জন্য আমার ফিরে আসা। আমি কিন্তু 92-তে আমেরিকা থেকে চলে এসেছি এদেশে বাংলাদেশ বিমানে চাকরি নিয়ে। তারপরে আবার যখন এবার
দেশ থেকে যেতে বাধ্য হলাম। আপনার আমি একই ফ্লাইটে দেশে এসেছি দেশ যখন স্বাধীন হয়েছে। হ্যাঁ, আপনি এলেন লস এঞ্জেলেস থেকে হিথ্রো লন্ডনে এলেন, আর আমি বাড়ি থেকে গেলাম হিথ্রো লন্ডনে। আমরা একই প্লেনে কিন্তু ফিরেছি। আসলাম। আচ্ছা, যাই হোক, ক্যাপ্টেন রেজা, আমেরিকায় কাজের সন্ধানে যেতে হলে কি কি অসুবিধার সম্মুখীন হতে হয় সেটা আরও লম্বা সময়ের দরকার। আমরা কিন্তু আপনার সঙ্গে আরেকটি পর্বে এসব বিষয়ে আলোচনা করব। যদিও ডোনাল্ড ট্রাম্প নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ইমিগ্রেন্টদের বা এ ধরনের অভিবাসীদের বিরুদ্ধে অনেক কথা বলেছেন, তবুও আমেরিকা এত বড় একটি দেশ যে সেখানে কিন্তু দরকার হবে এই রকম আপনার মতন কোয়ালিফাইড বা যোগ্যতা সম্পন্ন ইমিগ্রেন্টদের। তো এসব বিষয়ে আমরা পরবর্তী আরেকটি পর্যায়ে আলোচনা করতে চাই। আশা করি আপনি আসবেন। আজ এ পর্যন্তই। কথা বলার জন্য আপনাকে কিন্তু একটি লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আজ শেষ করার আগে দেখুন রক ব্যান্ড ইগলসের বিখ্যাত হোটেল ক্যালিফোর্নিয়া গানটির লাইভ কনসার্ট। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।